আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। ২টা বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই ২টা বিষয় আমার চেম্বারে প্রায় সময় আমার কাছে অনেকে আসে যে এখন কি করা যায়? এই বিপদে পড়ে গেছি। এই ২টা বিপদে মানুষ কেন পড়ে? এই ২টা বিষয় আজকে আপনাদের সাথে আমি কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করব। ১ম অভিজ্ঞতাটা আমি শেয়ার করব, এটা সবাই সব জায়গায় হয়ে থাকে। আমরা অনেকেই দেশের বাইরে যেতে চাই। মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে, মালয়েশিয়া, ভিয়েতনাম, অনেক দেশ হতে পারে। তো এই দেশের যাওয়ার জন্য যে জায়গায় জায়গায় ব্যাঙের ছাতার মতো কিছু এজেন্সি আছে, দোকান খুলা এজেন্সি এরা ক্লেম করে, এজেন্সি দাবি করে। ওরা আবার মাঠে কিছু দালাল ছাইড়া দেয়। এই দালালদের কাছে এরা এলাকা এলাকায় ঘুরে ঘুরে বলে যে ভাই আমি ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর কাজের জন্য লোক পাঠাই। তো ওনারা এলাকার মানুষদের কাছ থেকে যারা একটু দেশের বাইরে যেতে চায়, ওদের কাছ থেকে ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ টাকা নেয়, নিয়ে ওদেরকে তালবাহানা করে, নিয়ে পরে তার পাঠায় না, এই টাকা মাইর যায়। তো এই টাকাগুলো আপনারা মানে ওনাদের কাছে দেওয়া মানে আপনাদের টাকাটা পুরোটাই মাইর। ঠিক আছে, আপনারা যদি সঠিক ওয়ে, সরকারি যে সঠিক পন্থা, যদি ওইগুলো অবলম্বন না করে আপনার দালালের মাধ্যমে টাকা দেন, দালালের কাছে টাকা দেওয়া মানে আপনার টাকাটা এটা পুরোটাই ফাও, পুরোটাই নষ্ট। এটা আপনারা আর এই টাকাটা কোনোদিন উদ্ধার করতে পারবেন না। এখন যে সব এজেন্সি গুলা আসলেই কাজ করে, ভালো কাজ করে, ওদের কাছ থেকে আপনারা যদি টাকা দিতে চান, সেক্ষেত্রে কিভাবে টাকা দিবেন? সেই ক্ষেত্রে যদি আপনি টাকা দিতেই চান, একান্ত বিশ্বাস করেন যে ওনাদের কাজ করলে সফলতা আছে, আপনারা ওনাদের মাধ্যমে যেতে চান বা সরকারি লাইসেন্স প্রাপ্ত এজেন্সির মাধ্যমে কাজ করতে চাইলে অবশ্যই আপনারা স্ট্যাম্পের মাধ্যমে টাকা দিবেন। ঠিক আছে? স্ট্যাম্পের মাধ্যমে টাকা দিবেন এবং এটা আপনারা লিখিত নিবেন যে কতদিনের মধ্যে উনি কাজটা সফল করে দিবে, এবং টাকা সফল না হয় কতদিনের মধ্যে এটা আপনারা, এই টাকাটা আপনারা উদ্ধার করতে পারবেন। এবং আরো একটা পয়েন্ট উল্লেখ করবেন, এটা হচ্ছে আরবিট্রেটর। আপনারা একটা এই মামলাটা যখন উনি আপনার কাছে ফ্রড করবে, টাকা দিতে চাইবে না, সেক্ষেত্রে যখন কোর্টে গিয়ে আপনি মামলা করবেন, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। যদি আপনি এখানে একটা উল্লেখ করেন যে এই যদি উনি আমার সাথে এই কন্ট্রাক্ট ভঙ্গ করে, উনি আমাকে দেশের বাইরে পাঠাইতে না পারে, সেক্ষেত্রে আমাকে কতদিনের ভিতরে টাকা দিবে। এই টাকা যদি না দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি কোর্টের থ্রুতে আরবিট্রেটরের মাধ্যমে আপনি এটা সমস্যাটা সমাধান করবেন। ঠিক আছে? এবং এই আরবিট্রেটর নিয়োগ এবং পুরোটা সমস্যা সমাধান কোর্টের মাধ্যমে সমাধান হওয়া পর্যন্ত যত ধরনের আইনি খরচ হবে এবং এই সকল খরচ এজেন্সি বহন করবে। এই জিনিসটা মেনশন করে আপনারা কন্ট্রাক্ট গুলো করে নেবেন। কন্ট্রাক্ট ছাড়া যদি ভাই আপনি একটা টাকা দেন, এই টাকাটা পুরোটাই নষ্ট। আপনি ৬ মাস ১ বছর জন ওদের পিছনে ঘুরবেন, টাকা দিবেন, ভাই পুরোটাই ফাও, একদম ফাও। যদি আপনারা নিজেরা লস খাইতে না চান, তাহলে সেক্ষেত্রে যদি কাউকে বিশেষ করে টাকা দিতেই চান, সেক্ষেত্রে স্ট্যাম্প করে নিবেন এবং স্ট্যাম্পের মধ্যে অবশ্যই আরবিট্রেটর পয়েন্টটা আপনারা অবশ্যই উল্লেখ করবেন। আর সেকেন্ড যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে আমি আপনাকে কিছু ঘটনা শেয়ার করি তাহলে বুঝতে পারবেন। যারা গার্মেন্টসে আশেপাশে বা নতুন জব করেন, বা বেশি আমাদের তো পুরো আশেপাশে বেশিরভাগ গার্মেন্টস রিলেটেড জব। তো এইখানে যারা জব করে ওরা খুবই সাধারণ হয়ে থাকে, মানে এত পেঁচ বেশ ঝামেলা টামেলা বুঝে না। গ্রাম থেকে আসে, ওরা এখানে সুন্দরভাবে জব করে, ওনারা এত ঝামেলার সাথে ওনারা ফেস করে নাই। ঝামেলাগুলো ক্রিমিনাল মেন্টালিটি ওনারা নিয়ে বসবাস করেন। ওনারা সাদা সিধা কাজ করে, শারীরিক পরিশ্রমে ওনারা কাজ করে, মাথা ক্রিমিনাল এইসব ওনারা বুঝে না, বা ওনারা এগুলো চিন্তাও করে না। তো ওনাদের কাছ থেকে ওনারা যখন ঢাকা আসে, ঢাকা আসলে ওনাদের সাথে, বা ঢাকা আসুক বা যেখানে আসুক কর্মসংস্থান আসলে ওনাদের নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়। পরিচয় হলে বন্ধু বন্ধু হয়, ভাই বানায়, খালু বানায়, নানা বানায়, নানান ধরনের আত্মীয় সম্পর্ক ওনারা নতুন করে তৈরি করে। তৈরি করার পরে ওনাদের কাছে ২০,০০০ টাকা নেয়, ৩০,০০০ টাকা নেয়, বা ২ দিন পর আবার টাকা ঘুরায় দেয়। আবার ৫০,০০০ নেয়, ২ দিন পর আবার এই ৫০,০০০ টাকা ঘুরায় দেয়। আবার ১,০০,০০০ টাকা নেয়, নিয়ে আবার ২ দিন পর টাকা ঘুরায় দেয়। এবং তালবাহানা করে করতে যখন ৪-৫ লাখ টাকা একবার ওনারা নেয়া টাকাটা আত্মসাৎ করে ফেলে, সেক্ষেত্রে ওনাদের তো এখানে এখানে ভাড়াটিয়া ওনারা। ওনাদের কোনো পরিচয়, নিজেদের মধ্যে কোনো কনট্যাক্ট নাই। দেশের বাড়ি কই জানে না, ভোটার আইডি কার্ড নাই, অ্যাকচুয়াল ঠিকানা জানে না। যখন ওনারা ৫ লাখ টাকা, ৬ লাখ টাকা নিয়ে নেয়, নেওয়ার পরে ওনারা এখান থেকে করে ঢাকা থেকে ওনারা তো ঢাকায় থাকে, ঢাকার উদাহরণ দিচ্ছি। তো ওনারা করে কি বাসা ভাড়া, মানে বাসা ভাড়া যেখানে ছিল ওইখান থেকে পালায় ওনারা অন্যত্র চলে যায়। চলে যাওয়ার পরে তো ওনার তো নাই কোনো ছবি, নাই কোনো ভোটার আইডি কার্ড, না আছে দেশের ঠিকানা, দেশ গ্রামের ঠিকানা, কোনো কিছু ওনারা জানে না। পুরা ফাওয়েতে মনে করেন যে ৪-৫ লাখ টাকা নিয়া এই চক্রগুলা বা যারা এই কাজগুলা করে, ওনারা এই টাকাগুলা নিয়ে পালায় যায়। তো যদি আপনি মনে করেন আপনার কাছ থেকে, আপনি গার্মেন্টস এ জব করেন, আপনার কাছ থেকে যদি ২ লাখ টাকা ৩ লাখ টাকা নিয়ে আরেকটা মানুষ পালায়ে যায়,
আপনি যদি মনে করেন প্রতি মাসে 10,000 টাকা 12,000 টাকা আপনি চাকরি করেন, ঠিক আছে, খরচ টরচ বাদ দিয়ে আপনার মনে করেন যে 6,000 টাকা থাকে, যে আপনার কাছে 3 লাখ টাকা 4 লাখ টাকা নেওয়া যায়, আপনার বিগত 6 বছর 7 বছরের ইনকামের টাকা যদি নেওয়া যায়, তাহলে আপনি 5-6 বছর যে পুরোটা ফাও খাটলেন, মানে আপনার তো কোনো যা খাটছেন কাজকর্ম করছেন পুরোটাই ফাও, এই আপনার কষ্টের টাকা সবকিছু নিয়ে নিয়ে পালায় চলে গেল। এখানে আপনারা আরো বেশি মানে প্রতারণা শিকার হন, কারণ হচ্ছে গিয়ে আপনাকে বলবে যে তুমি 50,000 টাকা দাও, আমি আমার ব্যবসা খাটাবো, তোমাকে আমি প্রতি মাসে কিছু লাভ দিব না। আপনি চিন্তা করলেন, আরে বাসায় আমার 50,000 টাকা পড়ে রয়েছে, প্রতি মাসে 2,000 টাকা যদি আমার লাভ দেয়, আমার 2,000 টাকা নিজের টুকটাক কেনাকাটা হয়ে যাচ্ছে, 50,000 টাকা আমার লাভ রয়ে যাচ্ছে। তো এই অনেক ধরনের প্রলোভন দেখা গেল আপনাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে টাকাগুলা মানে মেরে দেয়, আপনারা মানে ক্ষতির সম্মুখীন হন। তো মনে করেন এখন আত্মীয় স্বজন, পাশের মানুষ, আত্মীয় স্বজন মানুষ টাকা চাইলে টাকা না দিয়েও পারেন না। তো এখানে যদি আপনারা কাউকে ধার দেন, তো ধারগুলো কিভাবে দিবেন? মনে করেন আমি আপনার কাছে টাকা ধার ছিলাম যে ভাই আমাকে 2 লাখ টাকা দেন, আমি আপনার 1 মাস পরে টাকা দিয়ে দিব। তখন আপনি কি বলবেন যে আচ্ছা ভাই ঠিক আছে, তুমি আমাকে 2 মাস পরে টাকা দিবা, তো সেক্ষেত্রে তুমি আমাকে চেক দাও, ব্যাংকের চেক দাও, 2 মাস পরে ডেট দিয়া তুমি আমার ব্যাংকের চেক দাও, যে 2 মাস পরে আমি ব্যাংক থেকে তোমার টাকাটা নিয়ে আসবো, ঠিক আছে? আবার স্ট্যাম্প করে নিবেন, স্ট্যাম্প প্লাস ব্যাংকের চেক নিবেন, এই দুইটা ডকুমেন্ট ছাড়া আপনারা যদি ধার দেন, ধারের টাকা যদি সে না দেয়, সে কিন্তু আপনি কিন্তু কোনো ধরনের আইনি পদক্ষেপ, আইনি সার্ভিস কিন্তু আপনি নিতে পারবেন না, আর আপনাকে কার্যকর হবে না। যখন আপনাকে ব্যাংকের চেক দিবে বা স্ট্যাম্প করে নিবে, সেক্ষেত্রে কিন্তু আপনি আইনগতভাবে স্টেপ নিতে পারবেন। আপনি একটা বিষয়টা চিন্তা করেন, আপনার ধার দিয়া তার উপকার করতেছেন, যখন সে আপনার টাকাটা দিবে না, আপনি হয়ে যাবেন ভিকটিম। আপনি কোর্টে দৌড়াবেন, থানায় দৌড়াবেন, এলাকার মানুষের পিছনে দৌড়াইবেন, সহযোগিতার জন্য কেউ সহযোগিতা করবে না। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো যাই হোক, আমরা সতর্ক হই, আমরা আমাদের কষ্টের টাকা যেন নষ্ট না হয়। কারণ টাকা কামায়, যারা টাকা কামায় তারা জানে টাকা কামানি কি ধরনের পরিশ্রম, কত ধরনের কষ্ট হয়। তো কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে দিবেন। আর যারা বিদেশে যেতে চান, মানুষকে টাকা পয়সা দেন, এজেন্সিতে দেন, খুবই বুঝে শুনে টাকা পয়সা দিবেন ভাই। কষ্টের টাকা যখন নষ্ট হয়, মানুষ ভেঙে যায়, তখন আর মানুষ বাঁচতে ইচ্ছা করে না, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন, যেন মানুষের সচেতনতা বৃদ্ধি হয়। আগে ভাই মানুষ এত ঝামেলা ছিল না, বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে যুগ, যে ঝামেলা, ঝামেলা ছাড়া কোনো কথাই নেই। কোনো জায়গায় ঝামেলা বলতে আপনি কোনো কিছু পাবেন না। যারা আমাদের এলাকায় মুদির দোকানদারি করেন, ওনাদের কাছ থেকে বাকিটাকে নিয়ে মানুষ পালায় যায়। তো যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।